তোমরা যারা ভিএসও এক্সাম লেয়ার 1-এ কোয়ালিফাই করেছো, অর্থাৎ এবার লেয়ার 2 দেবে, তাদের জন্য এক্সাম প্রিপারেশন হিসাবে আজ এই ভিডিওতে ফিজিক্সের উপর মডেল কোশ্চেন ও অ্যান্সার আলোচনা করছি। তো প্রথম কোশ্চেনটি কি আছে? একগুচ্ছ অভিসারী আলোকরশ্মি একটি সমতল দর্পণে আপতিত হলো। প্রতিফলিত রশ্মিগুলি হবে কী বলেছে? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ হবে না, হবে না। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ হবে, অপসারী হবে না। আলোর রঙের উপর নির্ভর করে অপসারী অভিসারী হবে না। তো এখানে হবে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এটা হচ্ছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে প্রতিফলিত হয়ে কি হবে? এইদিকে যাবে, তাহলে আবার অভিসারীতেই কনভার্ট হচ্ছে, অভিসারী আলোক রশ্মিতেই রূপান্তরিত হচ্ছে। তারপরে পাস্কাল দিয়ে একটিকে যেভাবে প্রকাশ করা যায় তা হলো কি আছে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন পার মিটার, জুল পার মিটার, আর কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে কেন? পি, চাপ পি ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ফোর্স এখানে কেজি, ভর ইন্টু ত্বরণ, এখানে ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড টু দ্য -2, আর এখানে মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার টু -1 সেকেন্ড টু -2, অর্থাৎ কী হবে? পাস্কাল এখানে কেজি m টু দ্য -1 s টু দ্য -2, এটা হবে। একটি বস্তুতে 15 নিউটন এর একটি বল প্রয়োগ করা হলে বস্তুটি প্রযুক্ত বলের অভিমুখে 60 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এই প্রক্রিয়াতে যে কার্য সম্পাদন হয় তা হলো, দেখা যাক কার্যকত হয় W ইকুয়াল টু F ইন্টু S। F কত আছে? 15 নিউটন, আর S 60 সেন্টিমিটার, এটা মিটারে করতে হবে, 0.6 মিটার। তো কী হবে? 9 নিউটন মিটার মানে জুল, অর্থাৎ 9 জুল। আপেক্ষিক তাপ বিষয়ে নিচের কোন বিবৃতিটি সঠিক? আপেক্ষিক তাপের কোনো একক নেই। আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম। আপেক্ষিক তাপের একক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা হবে, অর্থাৎ সি। কারণ কি? H ইকুয়াল টু mst, অর্থাৎ S ইকুয়াল টু H/mt, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। শীতকালে একটি স্টিলের চামচকে একটি কাঠের চামচের চেয়ে বেশি ঠান্ডা মনে হয়, কারণ স্টিলের চামচের উষ্ণতা কাঠের চামচের চেয়ে কম। স্টিলের চামচে আপেক্ষিক তাপ কাঠের চামচের চেয়ে কম। স্টিলের চামচ কাঠের চামচের চেয়ে তাপের সুপরিবাহী। স্টিলের চামচ
কাঠের চামচের চেয়ে তাপের সুপরিবাহী, এটা হবে। চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর পর চিরুনিটিকে কিছু কাগজের টুকরোর কাছে নিয়ে গেলে কাগজের টুকরোগুলিকে চিরুনি আকর্ষণ করে। এর কারণ চিরুনি ও কাগজের টুকরো পরস্পর বিপরীত আধানে আহিত হয়। তড়িতাবেশের জন্য প্রতিটি কাগজের টুকরোতে বিপরীত আধানগুলি পরস্পরের থেকে দূরে সরে টুকরো দুই প্রান্তে চলে যায়। চিরুনি কাগজের টুকরোর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে, চিরুনি কাগজের টুকরোর মধ্যে চৌম্বক বল ক্রিয়া করে। তড়িৎ আবেশের জন্য প্রতিটি কাগজের টুকরোতে বিপরীত আধানগুলি পরস্পরের থেকে দূরে সরে যায়, টুকরো দুই প্রান্তে চলে যায়। এটাই হবে কারেক্ট অ্যান্সার। একটি ঘরে এ ও বি দুটি পাত্রে ঘরের উষ্ণতায় জল আছে। এতে জলের উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড ও বিতে 5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করা হলো। এই প্রসঙ্গে নিচের কোন বিবৃতি সঠিক? তো আমরা দুটো আলাদা একক আছে, একটা একক কনভার্ট করলে কি হয় দেখা যাক। 5 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 9/5 ডিগ্রি ফারেনহাইট ইন্টু 5, 9 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস মানে 9 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটাতে 9 ডিগ্রি ফারেনহাইট, বিটাতে 5 ডিগ্রি ফারেনহাইট। দুটি পাত্রে জলের উষ্ণতা একই পরিমাণ বাড়ানো হয়েছে। এতে জলের উষ্ণতা বি এর চেয়ে দ্বিগুণ বেড়েছে। এতে জলের উষ্ণতা বি এর চেয়ে 1.2 গুণ বৃদ্ধি পেয়েছে। বিতে জলের উষ্ণতা এর তুলনায় প্রায় 0.56 গুণ বৃদ্ধি পেয়েছে। দেখা যাক তাহলে বিতে জলের উষ্ণতা কত আছে, 5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি পেয়েছে। সেখানে এতে কত বৃদ্ধি পেয়েছে, 9। তাহলে ডিটা হবে অ্যান্সার। বি এর জলের উষ্ণতা এর তুলনায় প্রায় 0.56 গুণ বৃদ্ধি পেয়েছে। একটি কাঁচের দণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক ও সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয়। কারণ সিল্ক যে ইলেকট্রনগুলি হারায় সেগুলি কাঁচ গ্রহণ করে। তো কাঁচ গ্রহণ করলে কাঁচ ঋণাত্মক হতো, এই দেখে না ধনাত্মক। সিল্ক যে প্রোটনগুলি হারায় সেগুলি কাঁচ গ্রহণ করে, প্রোটন আদান প্রদান হয় না। কাঁচ যে ইলেকট্রন হারায় সেগুলি সিল্ক গ্রহণ করে। তাহলে কাঁচ যেহেতু ধনাত্মক তাহলে ইলেকট্রন হারিয়েছে, সিল্ক ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ সি কারেক্ট। মাধ্যম এ এর মধ্য দিয়ে যাওয়া একটি আলোর রশ্মি একটি স্বচ্ছ পদার্থের মাধ্যম 2 পৃষ্ঠে 30 ডিগ্রি কোণে আপতিত হয়। প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে নিচে কোণটি সঠিক। মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসরাঙ্ক 1-এর বেশি। এখানে যেহেতু প্রতিসরণ কোণ বেশি তাহলে প্রতিসরাঙ্ক দ্বিতীয় মাধ্যমের কম হবে।
মাধ্যম এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসংখ্যা 1-এর কম। এর সাপেক্ষে বি এর প্রতিসংখ্যা 1-এর কম, এটা সঠিক হবে। যে কোণ দ্বারা রশ্মি তার পথ থেকে বিচ্যুত হয় তা 40 ডিগ্রি না। আলোক রশ্মি মাধ্যম 2 এর চেয়ে মাধ্যম এ দ্রুত গমন করে, এটি ভুল। অর্থাৎ কোনটা ঠিক হলো? বি। একটা পাথরের টুকরো উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি নির্দিষ্ট উচ্চতা অর্জনের পরে নামতে শুরু করে, কারণ পাথর একটি কঠিন বস্তু এবং গ্যাস নয়, তাই এটি নিচে নেমে আসে। ভুল। এটি একটি নিয়ম, যা কিছু উপরে যায় তা অবশ্যই নিচে নামতে হবে। ভুল। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে সর্বদা নিচের দিকে টানছে, এটা সঠিক। দুটি সমতল দর্পণ সমকোণে রাখা আছে। একটি আলোক রশ্মি থিটা আপতন কোণে দর্পণ 1-এ পড়ে। যদি এটি দর্পণ 2-এতে প্রতিফলিত হওয়ার পর নির্গত হয়, তবে আলোক রশ্মি বিচ্যুতি হলো তাহলে এখানে দেখা যাচ্ছে (180 ডিগ্রি ঘুরছে, অর্থাৎ 180 ডিগ্রি যেদিকে যাচ্ছে প্যারালালি সেদিকে বেরিয়ে আসছে। অতএব এটি বিচ্যুতি কোণ 180 ডিগ্রি হবে। আর্কটিক অঞ্চলে কাছাকাছি সমুদ্রে হিমশৈলগুলি ভাসতে দেখা যায়। এগুলি ভাসমান বড় আকারের বরফের খণ্ড। এই খণ্ডগুলির যত শতাংশ সমুদ্র জলের নিচে থাকে তার সবচেয়ে কাছাকাছি সংখ্যা হলো কোনটি? অর্থাৎ আমরা জানি 10 সিসি 10 সেন্টিমিটার কিউব জল বরফে পরিণত হলে 11 সেন্টিমিটার কিউব আয়তনে পরিণত হয়। অর্থাৎ 11 ভাগের 10 ভাগ জলের নিচে থাকবে। তাহলে পার্সেন্টেজ হচ্ছে 10/11 ইন্টু 100%। approximate 90.991, অর্থাৎ এ। একটি অনুভূমিক টেবিলের উপর 10 নিউটন ওজনের একটি ঘনকাকৃতি ব্লক স্থির অবস্থায় রাখা আছে। ব্লক ও টেবিলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল হলো যেহেতু ব্লকটি স্থির অবস্থায় আছে, অতএব ঘর্ষণ বল 0 হবে। একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিনিট এবং 15 মিটার পার সেকেন্ড বেগে পরবর্তী 20 মিনিট চললে গাড়িটির গড়বেগ কত হবে? তো আমরা জানি গড়বেগ ভি অ্যাভারেজ কত হবে? টোটাল দূরত্ব 10 মিটার ইন্টু 10 × 60 সেকেন্ড প্লাস 15 মিটার
into 20 into 60 second by total time. অর্থাৎ 13.3 মিটার পার সেকেন্ড, যেটা এ নাম্বার। একটি স্থানে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। ওই স্থানের জন্য নিচের কোন ছবিটি সঠিক? এখানে দেখা যাচ্ছে 76 সেন্টিমিটার টোটাল উচ্চতা, কিন্তু কিছুটা বায়ু ভর্তি। না, হবে না। 76 সেন্টিমিটার টোটালটাই মার্কারি ভর্তি, এটাই সঠিক হবে, কারণ এটা ওপেন হবে না, এটা পাওয়ারটা নেমে যাবে, আর এটা উপচে পড়ছে, এটাও হবে না। অর্থাৎ বি ইজ কারেক্ট। তিনটি নলাকার পাত্র 1, 2, 3 বিভিন্ন আকারের, তাদের সবকটিতে একটি স্তর পর্যন্ত একই তরল আছে, অর্থাৎ তিনটি তরল একই। F1, F2, F3 যথাক্রমে তিনটি পাত্রের ভূমির উপর তরল দ্বারা প্রযুক্ত বল। অর্থাৎ এখানে টোটাল বল যেটা প্রয়োগ করছে, এখানে টোটাল বল প্রয়োগ করছে, এখানে টোটাল বল প্রয়োগ করছে। এবং P1, P2, P3 যথাক্রমে তিনটি পাত্রের ভূমির উপর তরল দ্বারা প্রযুক্ত চাপ। নিচের সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিকভাবে তিনটি পাত্রের বলগুলি এবং চাপগুলি তুলনা করে? ছবিতে উচ্চতা এবং পাত্রের তলদেশ ব্যাস তুলনা করার জন্য ডট রেখা দেওয়া হচ্ছে। বেশ, তো এখানে F1, F2, F3 মধ্যে সম্পর্ক দেখলে সবথেকে বেশি হচ্ছে ফোর্স 2তে, অর্থাৎ এরিয়া বেশি, অর্থাৎ টোটাল ফোর্স বেশি F2, তারপরে এরিয়া বেশি 1, তারপরে 3, অর্থাৎ F2 সবথেকে বেশি, F2 গ্রেটার দ্যান F1 গ্রেটার দ্যান F3, এটা। আর চাপের কথা যদি বলা হয় 1 এবং 3 সমান হবে আর 2 কম হবে। P1, P3 সমান এবং P2 থেকে বেশি, এইটা বি। একটি ব্লক এ তিনটি আলাদা তরল D1, D2, D3 ঘনত্ব সম্পন্ন। ছবিতে যেমন দেখানো হয়েছে তেমনভাবে ভাসে। আচ্ছা, এভাবে ভাসছে। তো এখানে প্লবতা উপর দিকে কাজ করছে, এখানেও প্লবতা কাজ করছে, তিন খাতি প্লবতা কাজ করছে। এখানে প্লবতা কাজ করছে বেশি, কারণ বেশি উপরে ভাসছে। এখানে কম বায়ু রেখে কম বায়ুতে ভাসছে, অতএব এর তুলনায় কম প্লবতা। এটা আরেকটু ডুবে আছে, মানে প্লবতা কম। আমরা জানি যত বেশি ঘনত্ব তত বেশি প্লবতা, তাহলে D1 এর ঘনত্ব সবথেকে বেশি, তারপর D2, তারপর D3, অর্থাৎ D1 গ্রেটার দেন D2 গ্রেটার দেন D3, D1 গ্রেটার দেন D1, অর্থাৎ এ। কোনো কিছুকে ঠান্ডা করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের চাইতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সমপরিমাণ বরফ বেশি কার্যকরী, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস বরফ 0 ডিগ্রি সেলসিয়াস জলে ভাসে না। বরফের উষ্ণতা জলের চাইতে কম না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ নেয়, এটাই সঠিক। একটি গর্তসহ একটি ধাতব প্লেটকে উত্তপ্ত করা হলো।
তাহলে গর্তের ক্ষেত্রফল কি হবে? একটা গর্ত ধাতব প্লেট, তো গর্ত যখন উত্তপ্ত করা হলো তখন যেমন বাইরেও বাড়বে ভিতরেও বাড়বে, অর্থাৎ গর্তের ব্যাসার্ধ কমে যাবে। ব্যাসার্ধ কমে গেলে কী হবে? আয়তন কম হবে, অর্থাৎ বি। একটি বস্তুর বেগ সময় লেখচিত্র নিচে দেওয়া হয়েছে। লেখচিত্র যে অংশটিকে সর্বাধিক ত্বরণ ঘটছে তা হলো এবি, তারপরে বিসি, তারপরে সিডিতে প্রায় নেই ত্বরণ, অর্থাৎ সব থেকে বেশি হচ্ছে এবি, তারপরে বিসি যথাক্রমে, অর্থাৎ প্রথমে এবি তারপর বিসি। 9 সি এবি অ্যান্ড বিসি, অর্থাৎ রেসপেক্টিভলি যথাক্রমে এবি এবং বিসি, এটা সঠিক। সি। আজ এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা কেমিস্ট্রির উপর প্রশ্ন উত্তর করব। ধন্যবাদ।